কিন্তু ততক্ষণেও চোখের বাইরে চলে গেছে। এটা সঞ্জয় নিজে প্রশ্নের উত্তরে বলছে। সঞ্জয় কোর্টে খুব বেশি প্রশ্নের উত্তরে ডিটেল কিছু উত্তর দেয়নি। একটা প্রশ্নের উত্তরে দিয়েছিল, সেটা এই কথাটা বলেছিল যে আমি আন্টিগড়ে পৌঁছে তারপরে আমি বলেছিলাম সৌরভকে থেকে যেতে, কিন্তু ওর তাড়া ছিল। তারপরে সে মোটরসাইকেল থেকে নেমে গেল, তারপরে আমি ওর পিছন পিছন গিয়েও ওকে থামাতে পারলাম না, হারিয়ে গেল। তখন আমি মোটরসাইকেল নিয়ে আন্টিগড়ের ভিতরে ঢুকলাম। তাহলে দেখা যাচ্ছে যে সঞ্জয়ের প্রত্যাশা ছিল যে ও যেখানে ঢুকছে সৌরভ ওর সঙ্গে সেখানে যাবে, এবং দুজন যদি যেত তাহলে কি হতো, একটা বডি টানাটানির ব্যাপারে তাদের কাজে লাগানো হতো কিনা সেটা আমরা জানি না। আমরা এই ভগ্নাংশটুকু জানি, তথ্যের এই ভগ্নাংশটুকু জানি, এবং এটা জানি যে বডিটা সেদিন সরানো হয়নি, সিএস ডিপার্টমেন্টের ভিতর থেকেই বডিটা পরদিন সকালে আবিষ্কার হয়েছে। আরেকটা কথা এখানে আছে, এটা একটু আমার বলতে খারাপ লাগছে, যে সঞ্জয় রায়ের যে উকিল, লিগাল এডের উকিল, তার মধ্যে মানে একাধিক উকিল ছিলেন, তার মধ্যে একজন রিমান লয়ার, তিনি মাঝে মধ্যে টিভিতে নানান রকম সাক্ষাৎকার দিয়েছিলেন। তার মধ্যে একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন, একটাতে না একাধিক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে সঞ্জয় রায় নাকি ওকে বলেছে যে সে সেমিনার রুমে গেছিল এবং গিয়ে যখন পৌঁছেছিল তখন সে দেখেছিল যে অভয়া মৃত, তো সেখানে সে বডিটা নাড়াচাড়া করার চেষ্টা করেছে, তারপরে ভয় পেয়ে রেখে চলে। এর মধ্যে কতটুকু বিশ্বাসযোগ্য বলা মুশকিল, কিন্তু যদি কেউ সত্যি সত্যি সেখানে না গিয়ে থাকে তাহলে বানিয়ে বলবে যে আমি গেছিলাম এবং বডি দেখেছি মৃত, তখন সে অলরেডি ছিল, তখন সে অলরেডি মৃত ছিল। এটা একটু কষ্ট পাবো না। এখন হতে পারে যে যিনি বলেছেন তিনি সেটা ঠিক বলেন, সেটাও হতে পারে। এটা অবশ্যই সঞ্জয় নিজের লয়ারের এরকম একটা জিনিস পাবলিকলি বলা, সেটা একটা এথিক্যাল প্রশ্ন থাকে, কেন উনি এটা বলবেন। কিন্তু এটা এসেছে, এটা আমি চেষ্টা করে তো আমরা আনিনি মিডিয়াতে, এটা পাওয়া গেছে, এবং এটা একটু আগে যেটা বললাম সেটাকে কর্পোরেট করে। তাহলে সঞ্জয়ের ভূমিকা এখানে বলা যেতে পারে একরকম প্রত্যাশিত ভূমিকা হয়তো ছিল, কিন্তু নির্দিষ্ট করে সে কিছু কাজ করে উঠতে পেরেছিল বলে মনে হয় না। কাজ করার মতো তার মনের স্থিতি বা শারীরিক জোর ছিল। এবারে আর একটা প্রসঙ্গ উল্লেখ করব, সেটা ওই ছবিটাতে নিয়েই। আচ্ছা, এইটা এখানে কি একটু দেখা যাচ্ছে ছবিটা? আচ্ছা, যেটা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে দুটো পা দুদিকে ছড়ানো শুধু নয়, দুটো পায়ের পাতা পেতে পারেন 180 ডিগ্রি একটা অপোজিটে আমরা। এইটা আপনারা চেষ্টা করে দেখবেন, এই পজিশনটা যোগব্যায়াম যারা করেন না তারা একটু চেষ্টা করে দেখবেন এটা পারেন কিনা। এটা মানে আমরা যে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, জুনিয়র ডাক্তারদের, তাদের এটা দেখানোর পরে তারাও অনেকটা চেষ্টা করে দেখেছে। আমি চেষ্টা মানে রিস্ক নিই, কিন্তু অনেকেই চেষ্টা করে দেখেছে, এটা বেশ শক্ত এটা পাওয়া, এবং এটা এই অবস্থাতে পাওয়া ডেফিনেটলি একটা সন্দেহের জন্ম দেয় যে এখানে জয়েন্টগুলো ঠিকঠাক ছিল কিনা। অ্যাঙ্গেলটা সেটা প্রথম দর্শনে মনে হয়েছিল যেন 90 ডিগ্রি, কিন্তু আসলে সেটা ঠিক তা নয়। এটা এখানে একটা পার্সপেক্টিভের ব্যাপার হয়েছে। আপনি যখন একটা পায়ের দিক থেকে দেখেন তখন সেই অ্যাঙ্গেলটাকে একটু বেশি বলে মনে হয়, কিন্তু পার্সপেক্টিভ কারেকশন করার পরেও আমরা যেটা দেখেছি সেটা ওই 70-80 ডিগ্রি কম নয় ওই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, কাজে সেটা বেশি, কিন্তু তবু তার থেকে যেটা বেশি চোখে পড়ার মতো সেটা হচ্ছে পায়ের পাতাগুলো যে একদম বিপরীতমুখী অবস্থানে আছে, একটার সঙ্গে একটা পুরোপুরি 180 ডিগ্রি। এইটা খুব আশ্চর্য, এবং এইটা হতে গেলে পায়ের পাতা দুটো এখন এই জিনিসটা পোস্টমর্টেম রিপোর্টে যেভাবে বলা হয়েছে সেটা হলো যে কোথাও কোনো ডিসলোকেশন বা ফ্র্যাকচার নেই, এই কথাটা এক কথায় লিখে দেওয়া হয়েছে। কিন্তু সেটা করতে গেলে যে নিরীক্ষণের প্রয়োজন রয়েছে
সেটা ওখানে করা হয়েছে বলে মনে হয় না, শুধু না, যেই সময়ের মধ্যে করা হয়েছে তাতে এটা সম্ভব। এক্সরেটা হয়নি ওখানে, কোনো ফেসিলিটি নেই, কিন্তু এক্সরে ছাড়াও হ্যাঁ এক্সরে ফেসিলিটি নেই, কিন্তু তাছাড়াও মানে এক্সরে না করেও যদি সেখানে কাটাছেড়া করেও অন্তত ব্যাপার দেখা যেত যে কি হয়েছে, সেটা সেটা করতে যে সময়টা লাগে সেটা করা হয়। হ্যাঁ, কিন্তু সেটা করবার জন্য যে বাড়তি নিরীক্ষণটা লাগে সেটা এখানে করা হয়। গোটা পোস্টমর্টমটা হয়েছে 50 মিনিটের মধ্যে, কাজে এটা ধরতেই পারি যে কি করে এটা করা সম্ভব। অনেক কিছু ঢিলে ঢালা হবে হবে, কাজে এই যে কথাটা লিখে দেওয়া হয়েছে যে নো ডিসলোকেশন, নো ফ্র্যাকচার অফ ডিসলোকেশন, এইটা মানে একটা তাড়াহুড়ো করে লেখা, এটার থেকে কিছু প্রমাণ হয় না যে সেরকম হয়। আর পায়ের যে অস্বাভাবিক অবস্থান, এটা শুধু এই ছবিতে নয়, প্রত্যক্ষদর্শী যারা তারাও কিন্তু এরকম অনেকে একাধিক প্রত্যক্ষদর্শী কথাটা বলেছেন, সেটা পড়লে ওই কথাটা এসেছে। এইটা নিয়ে আমরা ফরেন্সিক এক্সপার্ট একজনের সঙ্গে কথা বলেছিলাম, ডক্টর অপূর্ব গুপ্ত। তিনি বলেছেন যে হিপ জয়েন্টের স্থানচ্যুতি হয়েছিল, সেটা যথেষ্ট সম্ভাবনা আছে ইন্টারনাল এক্সামিনেশন। হ্যাঁ, অপূর্ব গুপ্ত, অপূর্ব বিশ্বাস তো সেটা এমনটা লিখে দেওয়াটা ঠিক সঠিক নয়, এই কথাটা বলেছে। এবারে আমরা যে প্রসঙ্গটা সেটা হলো যে খুনে একাধিক লোক জড়িত, এই ব্যাপারটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর কারণ হিসেবে একই সঙ্গে নাকমুখ চাপা দেওয়া, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন, আর গলা স্ট্র্যাঙ্গুলেশন গলা টেপা আর নাকমুখ চাপা দেওয়া, স্মদারিং, এই দুটো কথা বলা হয়েছে, স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন। এই ব্যাপারটা যদি ভাবেন শুধু স্মদারিং এর জন্য মৃত্যু হতে পারে শ্বাসরোধ হয়ে, আবার শুধু স্ট্র্যাঙ্গুলেশনের জন্য মৃত্যু হতে পারে শ্বাসরোধ হয়ে। কোনো ফ্র্যাকচারের কথা কিচ্ছু নেই, কোনো ডিসলোকেশন ফ্র্যাকচারের কথা লেখানি, বলা হয়েছে যে কোনো ডিসলোকেশন ফ্র্যাকচার নেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যদি এর মধ্যে কোনো একটাতে মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা তো লেখার কথা, কিন্তু বলা হয়েছে যে কম্বিনেশন অফ বোথ। এইটা যদি হয়ে থাকে তার মানে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে গলা টেপার জন্য হয়েছে নাকি মুখ চাপা দেওয়ার জন্য হয়েছে। সেক্ষেত্রে দুটো একসঙ্গে হতে গেলে তো একজনের পক্ষে সবটা করা হয়। হ্যাঁ, হার্ট ম্যানুফ্যাকচারের কথা তো এখানে বলা হয়। হ্যাঁ, সেটা হলে তো সেটা হতো, সেটা নেই। আর মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডকে দিয়ে যেটা যে কনফার্ম করানোর চেষ্টা হয়েছিল, এটা আরেকটা ব্যাপার যে পোস্টমর্টেম রিপোর্টটা এত ঢিলে ঢালা বলে এটার আদালতে কতটুকু মূল্য থাকবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। সেই জন্য আদালতে যাতে এটার মূল্যটা বাড়ে তার জন্য সিবিআই যেটা করেছিল যে একটা মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, তাদের এইমসের ডাক্তার নানান জায়গা থেকে ডাক্তার অ্যাসেম্বল করে তাদের একটা ওপিনিয়ন নিয়েছিল। কিন্তু সেটা করা হয়েছিল খুব অদ্ভুতভাবে, নির্দিষ্ট কতগুলো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। তার মধ্যে এই প্রসঙ্গে যে উত্তরটা চাওয়া হয়েছিল যে একজন লোকের পক্ষে এই ইনজুরিগুলো করা সম্ভব কিনা, এবং উত্তরটাও এসেছিল খুব বাঁচিয়ে। কথাটা বলা হয়েছিল যে তারা শুধু বলেছিলেন যে একটিমাত্র লোক সমস্ত আঘাত করেছে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মানে সম্ভাবনার পরিধির মধ্যে, কিন্তু এটা বলা হয়নি যে এইটুকু সময়ের মধ্যে এইগুলো করাটা খুব লাইকলি কিনা, এসব প্রশ্ন কিছু না, কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো অনেক কিছু উড়িয়ে দেওয়া যায়। সেই হিসেবে এটা ওই খানিকটা এটাকে মান্য দেওয়ার, এটাকে যখন কোর্টে ব্যবহার করা হয়েছে তখন কিন্তু ব্যাপারটা অনেক অন্যরকম, যে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল করতে বলেছে একজন এটা করতে পারে, কিন্তু এইভাবে তো প্রশ্নটা করা হয়নি। এই ডক্টর অজয় গুপ্ত এই প্রশ্নটা করেছিলেন যে যেই 8 ঘন্টার সময় পরিধির কথা বলা হচ্ছে, 4:03 থেকে 4:31, 8 ঘন্টারও কম, তার মধ্যে এতগুলো ইনজুরি একজনের পক্ষে করা সম্ভব বলে উনি মনে করেন না। এইভাবে প্রশ্নটা করাই হয়নি মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল। উনি একটা রিপোর্টও তৈরি করেছেন। এবারে এই বিষয়টা যদি এখন প্রশ্ন থাকে সেটা করুন। এবারে আমরা একটা অন্য প্রশ্ন বলুন।
বিশেষ করে নজর দিতে বললেন। একটা হচ্ছে একজন মহিলা সহায় কর্মী যে হঠাৎ করে পুলিশের দিয়ে দেখেছে মৃতদেহ একটা জায়গা, এবং সে কিন্তু ওটা সেমিনার রুম, যেটা দেখেছে ওটা সেমিনার রুম নয়, এটা আপনারা নজর দিয়েছেন। আবার আপনারা আরেকটা ঘটনাতে আমাদের নজর দিয়ে বলেছেন, সেটা হচ্ছে সঞ্জয় রায়ের উকিল, সে বেশ কটা ইয়েতে বলেছে, ইন্টারভিউতে বলেছে, সে যখন চাকরি করে গেছে সে সেমিনার রুমে গেছে এবং মৃতদেহটা ওখানে দেখেছে, সেটাকেও আপনারা জোর দিয়েছে। এই সেমিনার রুমটা যে সত্যি সেমিনার রুম ছিল কিনা সেটা সঞ্জয় রায় নিজে কতটা বুঝেছে, তার উকিল কতটা বুঝেছে, এই নিয়ে সন্দেহ আছে। ও যেখানে গেছিল মৃতদেহের ওখানে গেছিল। আচ্ছা, বলার সময় সেমিনার রুম হ্যাঁ 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 বলেছি হ্যাঁ আমি বলেছি, হ্যাঁ কিন্তু ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এটা গেল। দ্বিতীয় যেটা হচ্ছে সঞ্জয় রায় কল রেকর্ড থেকে এই যে তিনটের আগে মানে তার আর্টিকেলে পৌঁছানো আগে বা জাস্ট পৌঁছানোর পর সেই সময় কোনো নির্দিষ্ট ফোনে সন্দেহ করা যাবে এমন কোনো ইনস্ট্রাকশন পাওয়া গেছে? ওর কল রেকর্ডগুলো সেরকম ছিল না। কল রেকর্ডে যা ছিল সেটা হচ্ছে যে কোন টাওয়ারের কাছাকাছি আছে আর কোথা থেকে ইয়ে হচ্ছে, কোথা থেকে কি আসছে, তার মধ্যে কতগুলো রুটিন ওই ব্যাংকের আনাটানা এইসব জিনিসগুলো ছিল। তাছাড়া আর্টিকারের ভিতর থেকেও কিছু ছিল, কিন্তু সেগুলো নির্দিষ্ট কোনো নাম্বার থেকে সেরকম না। এটা এটা কল রেকর্ড নাম্বার আছে, হ্যাঁ নির্দিষ্ট নাম্বার এই সময়ের মধ্যে ছিল। আপনারা তো একটা আপনি একটা সম্ভাবনার কথা বলেছেন, এবং যেটা আপনারা আরো বলেছেন যে ও ওই সৌরভকে খুঁজতে বেরোলো, অর্থাৎ ওকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, যেন সেই দায়িত্বর জন্য ওকে দরকার। এবং এটা বলেছেন যে ওকে পেয়ে গেলে কি তারা তো বলা যাচ্ছে না, কাজটা এর করতেও পারেন, যে সেটা বলেছেন যে পাওয়া করতে পারলে হয়তো দ্রুত বাইরে কোথাও পারে। এখন না বলে একটা ইনস্ট্রাকশন তো আসার কথা, এবং সেটা যেহেতু বাইরে রয়েছে তাহলে সেটা তোমার টেলিফোনে আসা কথা। হ্যাঁ সেটা যে ওই টেলিফোনেই আসবে সেটা বলা যায় না। ওর থেকে বড় কথা হচ্ছে যে এই ইনস্ট্রাকশন গুলো এই ধরনের লোকেরা যখন কমিউনিকেট করে, এগুলো যদি হোয়াটসঅ্যাপ কল হয় সেগুলো দেওয়া হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যাট হয় সেগুলো খুঁজে পাওয়া যাবে না। আর তাছাড়া এখানে আরেকটা ব্যাপার আছে, সঞ্জয় রায় যখন অ্যারেস্টেড হয়েছিল, এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের একজন সাক্ষী যার নাম হচ্ছে রূপালী মুখার্জি, তিনি নিজেই বলেছেন সেটাকে নাকি চার্জ দেওয়া যাচ্ছে। এখন সেই মানে সারা আর্জি করে নাকি কোথাও চার্জার খুঁজে পাওয়া যায়, তারপর সেটাকে টালা থানায় পাঠিয়ে দেওয়া চার্জ দেওয়ার জন্য। তারপর টালা থানায় চার্জ দেওয়ার পর সেটা দেখে সঞ্জয় রায়কে সেটা ফেরত দিল। সঞ্জয় রায়ের মোবাইল কিন্তু ইনস্ট্যান্টানিয়াসলি সিজ করা হয়, সুতরাং ওটা থেকে কি কি ডেটা ডিলিটেড হয়েছে, পার্টিকুলারলি যদি এরকম ভিডিও চ্যাট থাকে আমরা জানি। রেকর্ডে মানে ট্রায়াল কোর্টের রেকর্ডে যতটুকু আমরা পেয়েছি সেখানে এরকম কোনো চ্যাট আমরা খুঁজে পাই। সেটা কি এটা লোকেশন অর্থাৎ সেটা হেডফোনের ব্যাপারটা, সেই হেডফোনটা ওখান থেকে একটা রেকর্ড হয়েছিল। আচ্ছা মানে আমার মনে হয় ওর বলাটা শেষ হলে আমি একটু বলি এই ব্যাপারটা, তোমার বলা আছে। হ্যাঁ এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে সঞ্জয় রায় সেকে নামিয়ে দিয়ে উঠে আচ্ছা সঞ্জয় রায় সৌরভ বাইক থেকে নামিয়ে হেঁটে চলে গেল। সৌরভ সঙ্গে ফোনে কি কোনো ফোন ছিল যে ওকে নামিয়ে দিয়ে চলে যাওয়া চাকরি খুঁজতে? না। সৌরভের মোবাইল নিয়ে কোনো ডেটা নেই। আচ্ছা মানে কোর্টে আমাদের কাছে খালি লোয়ার কোর্ট ডেটাটাই আছে, আর কিছু নেই। হ্যাঁ আর আরেকটা ব্যাপার আপনাকে একটু খেয়াল করতে হবে যে সঞ্জয়ের কাছে ফোন করলে এই ব্যাপারে কন্ট্রোল করলে কে করবে? সঞ্জয়ের যে হ্যান্ডলার সে তো হচ্ছে ওই অনুপ দত্ত, যে ওই সাব ইন্সপেক্টর অনুপ দত্ত। সেই অনুপ দত্তর সঙ্গে যদি ওর হোয়াটসঅ্যাপে হোক বা কোনো কিছুতে কোনো কথাবার্তা হয়ে থাকে তাহলে তো সেটা পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার। এবং তালা থানাতে ওর ফোনটা অনেকক্ষণ ছিল, তারপরে সেটা ওকে ফেরত দেওয়া হয়েছে। এক্ষুনি শুনলেন না? কাজে ওখান থেকে তারপরে কোর্টের টেস্টিমনি ওকে বলেছে ওকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জন্য রূপালী মুখার্জি যাদের মানে গলা টানালিয়ে শুনেছে। এখানে এরকম এক্সপেক্ট করবেন না যে সঞ্জয় বা সৌরভের কাছে এমন একটা কল রেকর্ড হঠাৎ খুঁজে পাওয়া যাবে, তার থেকে প্রকৃত খুনি বা প্রকৃত নির্দেশদাতাকে খুঁজে পাওয়া যাবে, এটা এখানে এক্সপেক্ট করা যাবে। আমরা টুকরো জিনিসগুলোই পাবো, ভাঙা জিনিসই পাবো। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যখন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় ইন্টারভেন করেছিলেন
তখন প্রথম দিকে উনি একটা প্রশ্ন করেছিলেন যে সন্দীপ ঘোষের বাড়িটা কত দূর, এই প্রশ্নটা উনি করেছিলেন যেদিন উনি বলেছিলেন কিছু স্টার্টলিং ব্যাপার পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ মানে সেটা জিজ্ঞেস করেছেন যেতে আসতে কতক্ষণ লাগে। সেদিন উনি অ্যাকচুয়ালি জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না, সেখানে একটা নার্সিংহোম আছে, সেখানে উনি গেছিলেন, তারপর রাত্রিবেলা আসেন এবং সেদিন সেদিন অ্যাকচুয়ালি সল্টলেকের একটা গেস্ট হাউসে এই মানে IM এর একটা মিটিং চলছিল, যেখানে অনেক বড় বড় মাতব্বর উপস্থিত ছিলেন। সেইখানে উনি যান, তারপরে ওখান থেকে নাকি উনি বাড়ি চলে গেছেন, এটা ওনার অফিসিয়াল বাস। এরকম কিছু তথ্য এসেছে, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো হার্ড এভিডেন্স নেই। কিন্তু এইখানে একটা জিনিস আপনাকে বলে রাখতে হবে, সেটা হচ্ছে যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে একই দিনে মার্ডার এবং রেপ চার্জে, মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য মার্ডার এবং রেপ চার্জে ওরা অ্যারেস্ট করে। সন্দীপ ঘোষ অলরেডি তাদের কাস্টডিতে ছিল, কিন্তু সেদিন তাকে কোর্টে এনে ওই চার্জটা স্ল্যাপ করা হয়, আর অভিজিৎ মন্ডলকে ফ্রেশ অ্যারেস্ট করা হয় এবং তারপরে তাদেরকে 90 দিন রাখা হয়েছে কাস্টডিতে। 90 দিন পরে তাদের ডিফল্ট বেল হয়েছে, তখন CBI চার্জশিট দেয়। এখান কথাটা হলো কি তথ্য প্রমাণ তারা লোপাট করছিল, যেটা একসঙ্গে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল করতে পারে। একটা জিনিসই আমরা খুঁজে পাচ্ছি, সেটা হলো সকালবেলা পুলিশ দিয়ে বডি টানাটানি করা। আমার মনে হয় এটা খুব একটা রিলেভেন্ট কোয়েশ্চেন যে সঞ্জয়ের গতিবিধিটা কি ছিল আর পরবর্তীতে কেন খুন করলো। আচ্ছা, সেটা তো অনেক পরে আসছি, আমি একটু সঞ্জয়ের ব্যাপারটা বলিনি, তারপর খুনের কারণটা বলি আর কি। আচ্ছা, সঞ্জয়ের আমি এক প্রজেক্টের ইউজ করছি না, তখন এটা তো দেখা যাচ্ছে না, ওকে, সেটা হচ্ছে আচ্ছা সঞ্জয়ের প্রথমত সঞ্জয়কে কিভাবে খুঁজে পাওয়া গেল, এই প্রশ্নটা বলি। এই প্রশ্নটার উত্তর হচ্ছে এইরকম, সেই দিন সকালবেলা মানে 9 তারিখ সকালবেলা অ্যাকচুয়ালি MBBS আন্ডার গ্রাজুয়েটের একটা পরীক্ষা ছিল। এটা অনেক কলেজে সেদিন পরীক্ষাটা ছিল এবং পরীক্ষা থাকলে সমস্ত CCTV ফুটেজ কালেক্ট করা হয়, কারণ কোথায় কি হয়েছে, কোনো রকম কেন মানে এক্সামিনেশনের সময় কোনো চিটিং হয়েছে কিনা। সেই জন্য সেদিন ওদের যে CCTVর ভেন্ডার সে এসেছিল আরজি করে সকালবেলা এবং তার সাক্ষ্য নাম হয়েছে, সে ডিটেল স্টেটমেন্ট দিয়েছে এবং সাক্ষ্য দিয়েছে, সেটা আমরা পুরো পড়ে দেখেছি। তার কথা অনুযায়ী সে যখন ওখানে আসে, তার কাছে প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষের কাছ থেকে একটা ফোন আসে, তাকে বলা হয় যে আপনি পার্টিকুলারলি 3rd ফ্লোর এমার্জেন্সি বিল্ডিং এর সমস্ত ফুটেজ গুলো জোগাড় করবেন এবং সেগুলো প্রপারলি প্রিজার্ভ করবেন, আমি একজনকে পাঠাচ্ছি, তাকে আপনি সেগুলো দেবেন। সে তখন এগুলো সব সেন্ট্রালি একটা জায়গা থেকে কন্ট্রোল হয়, সেটা হচ্ছে এসেনশিয়ালি ওই আরজি করের যে আউটপোস্টটা আছে সেখানে মনিটর ইত্যাদি রয়েছে। সে আউটপোস্টে গিয়ে সে তখন বসে, সেটা তখন হবে হচ্ছে বিকেল 4-5টা নাগাদ। সে সেখানে বসে সমস্ত ছবিগুলো এক এক করে যখন দেখছে, তখন ওই একজন জুনিয়র ডাক্তার যাকে প্রিন্সিপাল পাঠিয়েছিল সে আসে। সে যখন দেখছে জিনিসগুলো একটা সময় বলেছে, তার সাক্ষ্য হচ্ছে যে সে আমাদের পেছন থেকে পয়েন্ট আউট করে যে ওই তো সঞ্জয়, হ্যাঁ ওই তো সঞ্জয় যাচ্ছে। তারপরে সেই ফুটেজটা না, এই হলো প্রথম সঞ্জয়কে ওখানে খুঁজে পাওয়া। এইবার সঞ্জয়কে ডেকে পাঠানো হচ্ছে কিভাবে সেটা একটু ভালো করে শোনা। সঞ্জয়ের কাছে রাত 9:30-10টা নাগাদ ও তো ওইসব কাজকর্ম করে মানে সেদিনকে ওর যে ব্যারাক, ও বাড়িতে যেত, ওর ব্যারাকেই থাকতো। সেটা হচ্ছে ওই বিধাননগরে 4th ব্যাটালিয়নের ব্যারাকে ছিল, যে ব্যারাকে ওর যে বস ASI অনুপ দত্ত সেও থাকে এবং অন্য অনেক সিভিক ভলান্টিয়াররা থাকে। ওর ASI এর কাছে টালা থানার আউটপোস্টের ওসির কাছ থেকে একটা ফোন যায়। ফোন গিয়ে বলে যে ওখানে তখন মানে প্রিন্সিপাল যে বিল্ডিং এ বসেন, কাজিনামজুবলি বিল্ডিং, সেই বিল্ডিং এ লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে। বলে যে তুই ইমিডিয়েটলি আরজি করে চলে, ওকে আরজি করে পাঠিয়ে দেবো। তখন ASI নাকি বলে যে সঞ্জয় এখন ঘুমোচ্ছে, সঞ্জয়কে এখন ডাকা যাবে না। এটা কিন্তু ASI এর স্টেটমেন্ট। তখন ওরা বলে যে না এসব বাজে কথা বললে হবে না, এখানে বড় সাহেবরা রয়েছে, তুই ইমিডিয়েটলি ওকে পাঠা। তখন আচ্ছা ঠিক আছে। তারপর সঞ্জয়কে নাকি আরেকজন, তার নামও আছে আমার খেয়াল নেই,
বাইকে করে রাত 10:30 11টা নাগাদ আরজি করে পৌঁছেছে এবং 10:30 নাগাদ সে যখন আরজি করে এসে পৌঁছলো 10:30 11টার সময়, তখন সে এসে বলে আউটপোস্টের সামনে দাঁড়িয়ে সেই ওসিকে ফোন করেছে। ফোন করে বলে, স্যার আমি এসেছি, মানে খুনি ধরা দিতে এসে গেছে, আমি এসেছি স্যার, আমি কি করবো বলুন। তখন বলো, তুই এসেছিস, আমার তো এখন ডিউটি শেষ হয়ে গেছে, আমি চলে গেছি, তুই বিল্ডিং এর উপরে চলে যাও, ওখানে বড় সাহেবরা আছে। এইভাবে সঞ্জয় বিল্ডিং এর উপরে পৌঁছে এবং সঞ্জয় তার পরের স্টেটমেন্ট অনুযায়ী আমার ওখানে বসিয়ে থেকে বেশি কিছু জিজ্ঞেস করেনি। আমি যখন নিচে নেমে এলাম আমাকে প্রিজন ভ্যানে তুলে দিল, আমাকে প্রিজন ভ্যান নিয়ে চলে গেল। এই হচ্ছে সঞ্জয়ের স্টেটমেন্ট, এই হলো অ্যারেস্টের সিনারিওটা। এইবার সঞ্জয়ের স্টেটমেন্ট থেকে কি পাওয়া যাচ্ছে? সঞ্জয়ের স্টেটমেন্ট থেকে যেটা পাওয়া যাচ্ছে, সঞ্জয় বা তার লয়ার স্টেটমেন্ট থেকে বলাই ভালো। আচ্ছা, তো যেটা পাওয়া যাচ্ছে সেদিন আর সিসিটিভি ফুটেজেও যেটা দেখা যাচ্ছে, 3:31 নাগাদ সঞ্জয় আরজি করে ঢুকছে, ভোর 3:31 নাগাদ ঢুকে সে কিন্তু এমার্জেন্সি বিল্ডিং এ যাচ্ছে না, সে যাচ্ছে ট্রমা বিল্ডিং এ। সেটা খুব ন্যাচারাল, কারণ সঞ্জয় কাজ করতে হচ্ছে মানে পুলিশের ওটাকে বলে পুলিশ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা এরকম একটা কিছু আছে, যার দায়িত্বটা হচ্ছে পুলিশের যে সমস্ত লোকেরা ইনজিওর্ড হয়ে বা অন্যান্য কারণে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকে তাদের দেখভাল করা। এটাই ছিল সিভিক ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব। নর্মালি ও ডিউটি করতো নীলরতন সরকারের, কিন্তু সেদিন ওকে অর্ডার দেওয়া হয়েছিল আরজি করে যেতে, এবং আরজি করে একাধিক পেশেন্ট সেদিন ভর্তি ছিল যাদের দেখভালের দায়িত্বটা হচ্ছিল, এবং তাদের কারো কারো অপারেশন হয়েছে, এবং সেই পেশেন্টরা ট্রমা বিল্ডিংয়েই থাকবে, কারণ তারা বেশিরভাগ হচ্ছে ফ্র্যাকচার বা ওই ধরনের পেশেন্ট, কাজে তারা ট্রমা বিল্ডিংয়েই থাকবে। তাই 3:31 সঞ্জয়ের ওখানে এসে ট্রমা বিল্ডিং এর ভেতরে ঢোকাটা কোয়াইট ন্যাচারাল। তারপরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 5 মিনিট বাদে 3:36 নাগাদ ট্রমা বিল্ডিং থেকে নেমে আসছে। তারপরে তাকে দেখা গেল সে হঠাৎ করে এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে যাচ্ছে। কেন? এই প্রশ্নটা একটু পরে আসছি। সে উঠলো 3:36, তারপরে 3:36 থেকে 4:03 পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো রেকর্ড নেই 27 মিনিট সঞ্জয় কি করছে, কোথায় আছে। 4:03 তাকে চেস্ট মেডিসিনের যে এন্ট্রি পয়েন্টে যে সিসিটিভি আছে সেটা দিয়ে চেস্ট মেডিসিনের ওয়ার্ডের দিকে যেতে দেখা যাচ্ছে। এবারে 3:36 পর্যন্ত 4:03 পর্যন্ত সে কোথায় ছিল? সঞ্জয় রায়ের লয়ারের বক্তব্য সেখানে, বা সঞ্জয় রায়ের বক্তব্য হচ্ছে সে নাকি 3rd ফ্লোরে নয় 4th ফ্লোরে ছিল। আচ্ছা, 4th ফ্লোরে কি আছে? 4th ফ্লোরে কিন্তু অর্থোপেডিক ডিপার্টমেন্ট আছে, সুতরাং কারো যদি অপারেশন হয়ে যায় তাকে সেখানে পড়ানো যেতে পারে। সেটা তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি যে সেই কারণে সে সেখানে গেছিল, যদিও এটা আমি খুব শিওর নেই। তবে সঞ্জয়ের মানে গতিবিধি এবং তার লয়ারের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে কোন ফ্লোরে কি আছে না আছে সেটা সে ভালো করে জানতেই না। সম্ভবত 3:36 থেকে 4:03 পর্যন্ত সে যদি বিভিন্ন জায়গায় কোথায় রেসপিরেটরি মেডিসিন খুঁজে থাকে তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার 4:03 ওকে যেখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে সেটা কিন্তু ওয়ার্ডে জাস্ট ঢোকার মুখে। আপনাকে যদি ওই সেমিনার রুম বাদ দিন, ওই রেসিডেন্ট ডক্টর কমপ্লেক্সটাতে ঢুকতে হয়, যেখানে না ঢুকলে আপনি স্লিপ রুম সেমিনার রুম কিছুই পাবেন না খুঁজে, সেখানে যেতে হয়। তাহলে ওইখান থেকে অনেকটা যেতে হবে এবং সেখান থেকে গিয়ে তারপরে আপনাকে নার্সিং স্টেশনের ভেতর দিয়ে নার্সদের ক্রস করে ভেতরে যেতে হবে। সেখানে কোনো সিসিটিভি নেই, কিচ্ছু নেই। সুতরাং সিসিটিভি ফুটেজ থেকে সেমিনার রুমে গেছিল না ওইখানে কোনো একটা টয়লেটে চলে গেছিল, কিচ্ছু বলা যায় না। এইবার কথাটা হলো চেস্ট মেডিসিনের ফ্লোরে গেল কেন? সেখানে তো যাওয়ার কোনো কারণ নেই। ওর কোনো পেশেন্টের চেস্ট মেডিসিনের প্রবলেম ছিল বলে রেকর্ড নেই, সব ট্রমা পেশেন্ট। এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং এর সঙ্গে যদি অন্যান্য যা যা আমরা শুনেছি বিভিন্ন লোকের মুখে সেগুলো মিলিয়ে দেখি বা কিছু যে এভিডেন্স আছে, সঞ্জয়ের জামা কাপড় যখন রিকভার করা হয়েছে ওর রুম থেকে, ওর প্যান্টে রক্তের দাগ ছিল, জুতোতে রক্তের দাগ ছিল। জুতোতে রক্তের দাগটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। হ্যাঁ, লালবাজার আমাদের যে অভিজ্ঞতা কোনো এভিডেন্স প্লান করতে মাস্টার, আমার মনে হয় কেউ যদি কোনো এভিডেন্স প্লান করতে চায় বা শিখতে চায় লালবাজারের কাছ থেকে শেখা উচিত। তা এইটাতে ওরা খুব ভালো, কিন্তু কেউ জুতোতে একটা দাগ লাগাতে যাবে কেন? একটা রেপ অ্যান্ড মার্ডার কেসে এইটা হওয়ার মোস্ট লাইকলি এটা প্লান্টের সম্ভবত নয়, হতেও পারে আর নাও হতে পারে। এটা যদি প্লান্টের না হয় তাহলে বডি টানাটানি করতে গেলে, কারণ এই বডিটা কিন্তু প্রফিউজ ব্লিডিং হয়েছে,
সেটা একাধিক লোক ভিডিওগ্রাফি যারা দেখেছে, আমরা দেখিনি, কোর্টে যারা দেখেছিল লয়াররা তারা বলেছে যে মানে গদি ভিজে গেছিল রক্তে, বিভিন্ন জিনিসে প্রচুর ব্লিডিং এর চিহ্ন ছিল, সেখান থেকে লেগে থাকতে পারে। আর কি এভিডেন্স পাওয়া গেছে ওর পক্ষে? ভিকটিমের নিপল সোয়াবের সঙ্গে ওর সালাইভার ডিএনএ ম্যাচ করেছে। এটা প্ল্যান করা খুব সহজ। সমস্ত ডিএনএ স্যাম্পল লালবাজারে 13 তারিখ পর্যন্ত করেছিল বা টাওয়া থানায় করেছিল, এই দুটো জায়গায় ছিল। কোনো এক অজ্ঞাত কারণে কোন স্যাম্পল 9 তারিখে কালেক্ট করার পর তৎক্ষণাৎ সিএফএসএল ল্যাবে পাঠানো হয়নি। কেন পাঠানো হয়নি এটা একটা বড় প্রশ্ন। 4 দিন ধরে তারা ল্যাবে রেখে কি করছে? এবং কিছু কিছু জিনিস 13 তারিখেরও পরে পাঠানো হয়েছে। 13 তারিখ ডেটটা খুব ইম্পর্টেন্ট, সেদিনই সিবিআই থেকে ওভার করে এবং 13 তারিখে প্রচুর স্যাম্পল ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয় সিএফএসএল। স্যালাইভার স্যাম্পলের সঙ্গে নিপল সোয়াবের ডিএনএ ম্যাচিং হয়েছে। এটা কিন্তু প্রবাবলি দ্য ইজিয়েস্ট থিং টু প্লান্ট, যেটা যে কোনো ডাক্তারই বলতে পারে। এবার আসি ওই হেডফোনটার কথা, যেটা নিয়ে প্রচুর গল্প আছে। হেডফোনটার আবিষ্কারটা কিভাবে দেখা যাচ্ছে? যারা ওখানে সিজার যখন হচ্ছিল পুলিশ, সেখানে যে 2-1 ছিল তাদের সঙ্গে কথা বলে আমি যেটা দেখেছি, হেডফোনটা যখন পাওয়া যায়, সেটা পাওয়া যায় ভিকটিমকে যখন তোলা হলো তার তোষকের তলা থেকে। আচ্ছা, মানে অনেক কিছু জিনিস অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে যেগুলো যেখান থেকে সেগুলো পাওয়ার কথা নয়। আচ্ছা, তোষকের তলা থেকে হেডফোনটা বেরোলো, ভিকটিমকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য, সেই সময় ভিকটিমকে যখন চিৎ করা থেকে উপর করে সরানো হচ্ছে ইনকোয়েস্টের সময়, তার পিঠের তলা থেকে তার চশমার একটা কাঁচ বেরোচ্ছে। হ্যাঁ, চশমাটা ভাঙা অবস্থায় পাশে পড়ে রয়েছে, একটা কাঁচ আছে আরেকটা কাঁচ নেই, আরেকটা কাঁচ তার পিঠের তলা থেকে বেরোচ্ছে। এটা প্রত্যক্ষদর্শীরা বলেছে, কোর্টে দাঁড়িয়ে বলেছে। তো এগুলো সবই ইন্ডিকেট করে বডি শিফট না হলে এগুলো হওয়া সম্ভব না। এইবার যখন হেডফোনটা বেরিয়েছে, পুলিশ অনেককে জিজ্ঞেস করেছে এটা কার, এটা কি ভিকটিমের, তখন ওরা বলে আমরা জানি না। এইবার সেটাকে না হয় এবং সেটা 9:30-10টা নাগাদ যখন ওরা প্রথম সিজার লিস্টটা তৈরি করেছে, তাতে কিন্তু হেডফোনটার অস্তিত্ব আছে। সুতরাং সেটা প্ল্যান করা হয়নি। কারণ সঞ্জয়কে তো ফোনই করলো 9:30টার সময়, তারপরে সঞ্জয় এলো এবং সেও তো হেলতে দুলতে এলো। তাকে যদি না পাওয়া যেত তাহলে হয়তো আমরা অন্য একটা নাম শুনতে পেতাম আজকে। হ্যাঁ, কাজে সে এসেছে। সুতরাং এই যে প্লান্টিংটা হেডফোনের ক্ষেত্রে সম্ভবত হয়নি, কারণ হেডফোনটা তার আগেই তাদের লিস্টে রয়েছে এবং সেই হেডফোনটা সঞ্জয়ের হেডফোন বলেই আমার মনে হয়, যদিও সঞ্জয় নিজে বোর্ডে দাঁড়িয়ে সেটা ডিনাই করেছে, বলছে এটা আমার হেডফোন না। ঠিক আছে, সঞ্জয় কি চোখে চশমা? দেখি যেটুকু ছবি পেয়েছি তাতে দেখি চশমা যে পাওয়া গেল কাজ, এটা যেটা ভিকটিমের চশমা না, অবশ্যই ভিকটিমের চশমা একটা কাজ ভাঙা, একটা কাজ রয়েছে, চশমাটা পাশে রাখা রয়েছে, মানে বডিটা রাখা রয়েছে, এক পাশে ল্যাপটপ, পায়ের সামনে খুব সুন্দর ভাবে জুতো রাখা রয়েছে, হ্যাঁ, আরেক পাশে চশমাটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। জিন্স প্যান্টিটা ভাঁজ করে সাইডে রাখা রয়েছে, এইভাবে বডিটা রয়েছে। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে বডিটাকে অন্য কোথাও, মানে আমরা যখন বাড়িঘর শিফট করি সব জিনিস এক জায়গায় করি তারপর তুলে দিই, তাই না? তো এটাও ঠিক সেরকম, মানে কোনো একটা জায়গা থেকে জিনিসগুলো আমি এনে গুছিয়ে রাখছি। বাট সম্ভবত প্ল্যান ছিল ওখান থেকে আমরা সরিয়ে ফেলতে পারবো, সেটা আর সম্ভব হয়নি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে কি? তা না হলে আমি পরের অংশটাই যাই। ভিকটিমের শরীরে চার্জশিট এবং সিএফএসএল রিপোর্ট অনুযায়ী কোনো সিমেন্ট পাওয়া যায় না, কোথাও কোনো সিমেন্ট নেই। ইটস এ রেপ কেস এস্টাবলিশড উইদাউট এনি সিমেন্ট। বলে দিয়েছিলাম ও না 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 না, সেটা হচ্ছে একটা হোয়াইট ভিসিড ফ্লুইডের কথা বলা হয়েছিল 151 গ্রাম, ওটা ফ্লুইডটা ওয়েট নয়। পোস্টমর্টেম রিপোর্টে ওর একটা জায়গায় একটা বক্সে লেখা ছিল হোয়াইট ভিসিড ফ্লুইড, তাছাড়া একটা ওটা হচ্ছে একটা পার্টিকুলার পার্ট অ্যাবাউট এ পার্টিকুলার অর্গান অফ দি বডি, সেখানে কি পাওয়া যাচ্ছে সেটা লেখা হচ্ছে এবং সেটা হচ্ছে এন্ডোসার্ভাইকাল ক্যানাল। এন্ডোসার্ভাইকাল একটা ভাজাইনাল সফট কিন্তু নয়, এন্ডোসার্ভাইকাল ক্যানালে একটা হোয়াইট ভিসিড ফ্লুইডের কথা লেখা রয়েছে, তলায় লেখা রয়েছে ওয়েট 151 গ্রাম। তারপরে পোস্টমর্টেম ডাক্তাররা যারা পোস্টমর্টেম করেছে তারা একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে নোট দিয়ে, তারা বলেছে 151 গ্রামটা শুধু হোয়াইট ভিসিড ফ্লুইডের ওজন নয়, এটা হচ্ছে পুরো অর্গানটা, এটা তারা বলেছে। এটা একটা রেকর্ড রয়েছে, তারপর সমস্ত ডাক্তারের সই করা একটা নোট যে হোয়াট দে মিন বাই 151 গ্রাম, হোয়াট ইজ দ্য মানে হুইচ ওয়ান হোয়াট হ্যাজ ওয়েট 151 গ্রাম। এটা কোন ডকুমেন্টে আছে পরিষ্কার।
কোনো সিমেন্ট পাওয়া যায়নি। চার্জশিটে খুব স্পষ্ট করে লেখা আছে। চার্জশিটে একটা জায়গাতেই সিমেন্টের কথা আছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়ের বডি থেকে যে ইউরেথ্রাল সোয়াব কালেক্ট করা হয়েছে তাতে সিমেন্ট পাওয়া গেছে, ভিক্টিমের শরীরে কোথাও কোনো সিমেন্ট পাওয়া যায়নি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এই যে খুনটা, এটা তো সকলেরই এখন প্রশ্ন যে খুনটা কেন হলো। হ্যাঁ, এটা মানে আমরা মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় অনেক গল্প শুনেছি যে মেয়েটা